আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুব ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। আমার আব্বুকে সাথে নিয়ে আমরা সবাই মিলে পদ্মা সেতু ভ্রমণে যাচ্ছি। সেই সাথে আসার পথে মাওয়া ঘাটে ইলিশ মাছ ভাজা খাওয়া হবে, তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এইবার নিয়ে আমরা দ্বিতীয়বার যাচ্ছি। এর আগে যখন গিয়েছিলাম তখন ছোটজন ছিল না, সে কিন্তু প্রথমবার যাচ্ছে। কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে একা একা যাওয়া চেয়ে কয়েকজন মিলে একসাথে যাওয়াটা আমার কাছে বেশি আনন্দের মনে হয়। তবে হ্যাঁ, সেম মেন্টালিটির হতে হবে, তা না হলে আবার সমস্যা। গতবার যখন গিয়েছিলাম তখন সোহার বাবার বন্ধুরা এসেছিল চিটাগং থেকে, ফ্যামিলি নিয়ে আর কি। তো তারা আর আমরা দু ফ্যামিলি মিলে একসাথে গিয়েছিলাম, তো খুব আনন্দ হয়েছিল তখন। মাওয়া ঘাটে বা পদ্মা সেতু ভ্রমণে আসলে সবাই রাত্রিবেলায় যায়। তো গতকাল রাত্রে সোহার বাবা বলেছিল যাওয়ার জন্য, তো আমার আব্বু রাজি হয়নি, বলেছিল যে না, দিনের বেলায় যাব, সব কিছু দেখে দেখে যাব, রাত্রিবেলা কি দেখতে পাবো, কয়েকটা লাইটই তো দেখব। তো যাই হোক, ওনার কথাতেই আমরা সবাই মিলে দিনে যাচ্ছি। আর আমার কাছেও ভালো লেগেছে দিনের বেলায়, যেহেতু ছোট একটা বাচ্চা আছে। তো সে দেখা গিয়েছে সারাদিন না খেয়েছিল, সকালবেলা একটু খাইয়ে নিয়েছে, আবার এসে তারপর রান্না করে খাইয়েছিলাম আর কি সন্ধ্যার দিকে। আমরা পদ্মা সেতু পার হয়ে তারপর একটা ভাঙ্গা জায়গা বলে সেই জায়গায় ঘুরে তারপর আবার ঘুরে পদ্মা সেতু দিয়ে এসেছি। তারপর মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যার দিকে বাসায় ফিরেছি। তো ফিরেছি, ফেরার সময় কি কাজ করেছি সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর এ পর্যায়ে। আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে, তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটা দিনে আমরা বের হয়েছি, আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই সাথে হালকা হালকা বাতাস। কোথাও যে নেমে একটু দাঁড়াবো সেই সুযোগটাও তেমন নেই। তবে পরবর্তীতে বিকালের দিকে আবার একটু হালকা পাতলা রোদের মতো উঠেছিল আর কি। এই রোদেই বৃষ্টি, ইদানিং তো ওয়েদারটা এমনই যাচ্ছে। আর এমন ওয়েদার মাথায় নিয়ে বের হওয়ার একটাই কারণ, সোহার বাবা আর পরবর্তীতে সময় দিতে পারবে না। যদিও তাদের মার্কেট এখন বন্ধ, সবাই পুজোর ছুটিতে আছে, তারপরেও কিন্তু সে অনেক ব্যস্ত। আজকেও তার প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করেছিল, শিডিউল চেঞ্জ করেছে। তো সারাদিন আমাদের সাথে সময় কাটিয়ে আবার সন্ধ্যার দিকে সে তার কাজে ঢাকার বাহিরে চলে যাবে। আমার এখন মনে হচ্ছে ব্যবসায়িক হাজবেন্ডের চেয়ে চাকরিজীবী হাজবেন্ড অনেক বেশি ভালো। ওই যে কথায় আছে না, নদীর এই পারেতে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। বিষয়টা অনেকটা এমনই। যাই হোক, এসব আসলে কথার কথা আর কি। আল্লাহ সবাইকে যে যে অবস্থানে রেখেছেন না কেন, সর্বাবস্থায় আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অনেক দূর দূরান্ত থেকে সবাই মাওয়া ঘাটে আসে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য, পদ্মার ইলিশ খাওয়ার জন্য আর কি। তো আসলে কি এখানে সব পদ্মার ইলিশ পাওয়া যায়? আমার তো মনে হয় না, বিভিন্ন জায়গা থেকে আসে। আসলে বিভিন্ন জায়গা ভেদে ইলিশ মাছের টেস্টটাও কিন্তু ভিন্নতা থাকে।
তো আজকে আমরা যে ইলিশ মাছটা নিয়েছি সেটা আসলে আমার কাছে তেমন একটা টেস্ট ভালো লাগেনি, তবে খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক ক্ষুধাও লেগেছিল। আমরা দুপুরের খাবারটা খেতে খেতে প্রায় 4টা বেজে গিয়েছিল। তবে ওখানকার যে একটা লেজ ভর্তা আছে সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। গতবার যে আমরা খেয়েছিলাম তখন ইলিশ মাছ ভাজাটা একটু ভালো লেগেছে, তবে এবারে আমার তেমন একটা ফ্লেভারটা ভালো লাগেনি। মাওয়াঘাটের একজন মাছ বিক্রেতার সাথে সোহার বাবার খুব ভালো পরিচয় আছে। শুধু সোহার বাবার না, আমাদের বিল্ডিংয়ের যারা আছে তাদের মোটামুটি সবার সাথে পরিচিত। তো সবার বাসায় এসে এসে সে মাছ দিয়ে যায় মাঝে মধ্যে। আজকে যেহেতু আমরা ওই জায়গায় গিয়েছি, তো আমরা সাথে নিয়ে এসেছি এই মাছগুলো। এখানে 3 ট্রে মাছ আছে। তো চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা তাজা। এগুলো কিন্তু অরিজিনাল নদীর মাছ, এখানে কোনো ভেজাল নেই। সাথে সাথে তুলে তারা এভাবে বিক্রি করে, একদম তাজা ফ্রেশ মাছ। তো দামটাও কিন্তু একটু বেশি থাকে, তবে সব সময়ের থেকে আজকে কিন্তু দামটা আরও একটু বেশি ছিল, যেহেতু বন্ধের দিন ছিল, সবাই অনেক ভিড় ছিল। তো এই 3টা মাছ আমরা নিয়েছিলাম 3 ধরনের। তো এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল, 5 মিশালি মাছ, চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছিল। ইলিশ মাছগুলো একটু সাইজে ছোটো ছিল, তবে সবগুলোতে ডিম হয়েছে। পদ্মার ইলিশ এই ছোটোগুলাই নাকি অনেক মজার হয়। তো আমরা এভাবে নিয়ে এসেছিলাম এই বক্সটা করে। বাসায় এসে মিস্ত্রিরাও কাজ করছে দেখলাম, একদম তারা রাত 10টা অবধি করেছিল। আর এদিকে আমরা বাপ মেয়ে মিলে মাছ নিয়ে যুদ্ধে নেমে পড়েছি। ওদিকে সোহার বাবাও চলে গিয়েছে তার কাজে, ঢাকার বাহিরে আর কি। তো আমার আব্বু আর আমাকে সারা রাত কিন্তু এই মাছগুলা কেটে দিয়েছিল। আমরা মাছ কেটে শেষ করতে করতে প্রায় 1:30 বেজে গিয়েছিল। ফাঁকে আমি আবার একটু রান্না করেছিলাম, বাবুকে খাইয়েছিলাম, আমি আমার টুকটাক কাজ করেছি। আমার আব্বু কিন্তু একটানা বসে এই কাজগুলো করে দিয়েছে। সব পুরুষ মানুষেরা কিন্তু এসব কাজ করতে পারে না, অভ্যাস থাকে না। তবে সোহার বাবাও এরকম, কিচেনের কোনো কাজে তার অভ্যাস নেই। তবে আমার আব্বু দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকতেন, যার কারণে ওনার সব ধরনের কাজে কিন্তু অভিজ্ঞতা আছে। আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বু প্রবাস থেকে আসতেন, তখন কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের আইটেম রান্না করে খাওয়াতেন। এখনও আমার আম্মুকে বিভিন্ন কিছু রান্না করে বানিয়ে খাওয়াই। যারা প্রবাসে থাকেন তারা এইসব কাজে খুবই এক্সপার্ট থাকে আর এইসব কাজ করে আনন্দ পায়। আমি একা হলে এসব মাছ কাটতে কিন্তু সাহস করতে পারতাম না, ফ্রিজে রেখেই দিতাম। পরবর্তীতে দেখা যেত কি করা যায়। তবে পরবর্তীতে আমাদেরও বিরক্ত লেগে গিয়েছিল, আর সোহার বাবাও বারবার ফোন দিয়ে বলছিল যে কি দরকার এসব মাছ এত রাত পর্যন্ত কাটার, ফ্রিজে রেখে দাও, আব্বুকে কেন দিয়েছ। মাছগুলো যদি না কেটে ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে কেটে রান্না করলে এর টেস্টটা কিন্তু একটু ভালো আসবে না। যাই হোক, অবশেষে বাপ মেয়ের কষ্ট লাঘব হয়েছে, সবগুলা মাছ কেটে ফ্রিজে রেখে দিতে পেরেছি।